আসসালামু আলাইকুম। আজ আমরা মহাকর্ষ ও বিকর্ষ অধ্যায়ের এমসিকিউ সলভ করার চেষ্টা করব ইসাক স্যারের বইয়ের। তো দেখো 1 নম্বর এমসিকিউটা কি আছে, গ্রহের পর্যায়কালটি এবং সূর্য থেকে গ্রহের গড় দূরত্ব আর হলে কেপলারের তৃতীয় সূত্র। আমরা জানি কেপলারের তৃতীয় সূত্রের আরেক নাম আবর্তনকাল বা পর্যায়কালের সূত্র। আবর্তনকাল বা পর্যায়কালের সূত্র এটা আমরা জানি টি স্কয়ার সমানুপাতিক আর কিউব বা এ কিউব, তুমি যাই বলো একই জিনিস। তাহলে এখানে আছে আমাদের ঘ নম্বরে। 2 নম্বর প্রশ্নগুলো একটু খেয়াল করি, এখানে কয়েকটা বিবৃতি আমাদের দেওয়া আছে, কোনটা কোনটা সঠিক আমাদের বলতে হবে। তো বলতেছে দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল তাদের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অবশ্যই এই যে এফ সমানুপাতিক 1/d স্কয়ার, মানে এফ এর সাথে ডি স্কয়ারের সম্পর্ক ব্যস্তানুপাতিক। 2 নম্বরটা কি বলতেছে, মুক্তভাবে পড়ন্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। অবশ্যই এটা আমরা জানি এইচ সমানুপাতিক টি স্কয়ার। 3 নম্বরটা আমরা অলরেডি মাত্র দেখলাম 1 নম্বরে, দেখো সূর্যের চারিদিকে প্রতিটি গ্রহের আবর্তনকালের বর্গ অর্থাৎ টি স্কয়ার। সূর্য থেকে ওই গ্রহের কক্ষপথের অর্ধপরাক্ষ মানে ওই গড় দূরত্বই আমরা বলতে পারি এক কথায় ঘনফলের সমানুপাতিক, অর্থাৎ আর এর ঘনফলের সমানুপাতিক। তার মানে এখানে আমাদের 3টা আছে, 3টাই সঠিক। 3 নাম্বারটা খেয়াল করো, মহাকর্ষীয় ধ্রুবকের একক কোনটি? মহাকর্ষীয় ধ্রুবক মানে জি, জি এর একক কোনটা? তাহলে আমরা যদি দেখি যে আমরা জানি এফ সমান সমান জি এম এম বাই ডি স্কয়ার বা আর স্কয়ার, তুমি যাই বলো। আচ্ছা আর দিলাম আর স্কয়ার। তো এখন আমি এখান থেকে যদি জিটা বের করতে চাই তাহলে দেখো এফ আর স্কয়ার বাই এম এম আসে। এম এম, এফ মানে কি বল, বলের একক নিউটন, আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধের একক মিটার, তাহলে এটা মিটার স্কয়ার। আর নিচে দুইটাই ভর, ভর মানে কেজি গুণ কেজি, তাহলে এটা হয়ে যাবে কেজি স্কয়ার। তাহলে কেজির উপরে নিলে চলে আসে নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। 4 নম্বর প্রশ্নটা দেখো, পি ও কিউ বস্তু দুইটা দেওয়া আছে, তাদের ভর দেওয়া আছে m1 m2, এদের মধ্যকার দূরত্ব দেওয়া আছে আর। এখন এদের আকর্ষণ বল এফ হলে এদের মধ্যকার আকর্ষণ বল বর্তমানে এফ। তাহলে এফ সমান সমান আমি একটা ইকুয়েশন এখানে লিখে রাখতে পারি, সেটা হলো জি m1 m2 বাই আর স্কয়ার। ঠিক আছে, এখন বলতেছে মধ্যবর্তী দূরত্ব আর এর মান দ্বিগুণ করা হলে, আর এর মান দ্বিগুণ করা হয়েছে, তাহলে আকর্ষণ বল পূর্বের কয় গুণ করা হবে? তাহলে আমি ধরলাম যে এটা এফ প্রাইম হবে আর এর মান দ্বিগুণ করলে। তাহলে জি m1 m2 এগুলো আমরা চেঞ্জ করি নাই, আর আর এর জায়গায় এখন টুয়াইজ আর তার স্কয়ার। তাহলে দেখো এটা চলে আসে না 1/4 ইন্টু এফ, কারণ বাকি অংশটাকে আমি এফ বলতে পারি। তাহলে দেখো আগের বলের পূর্বের বলের 1/4 হয়ে যায় এটা। এরপরে খেয়াল করো 5 নাম্বার, কোন স্থানে জি এর মান 9.832 মিটার পার সেকেন্ড স্কয়ার হলে কোন উক্তিটি সঠিক? স্থানটি মেরু অঞ্চলে অবস্থিত। অবশ্যই 9.83 কোথায় অবস্থিত? মেরু অঞ্চলে। আর 9.78 এটা হলো কি বিষুবীয় অঞ্চলে অবস্থিত। আর বলতেছে স্থানটি 45 ডিগ্রি অক্ষাংশ। 45 ডিগ্রি অক্ষাংশ হইলে 9.80665, 45 ডিগ্রি সমুদ্র পৃষ্ঠের 45 ডিগ্রি অক্ষাংশে জি এর মান 9.80665। আর বিষুবীয় অঞ্চলে তো বললাম 9.78, আর সমুদ্র পৃষ্ঠে অবস্থিত এটাতেও কোনো কিছু উল্লেখ করে নাই, সমুদ্র পৃষ্ঠ কত ডিগ্রি অক্ষাংশে বা কি কোন গোলার্ধে এগুলো উল্লেখ করা লাগবে, তাইলে আমরা বলতে পারবো। 6 নাম্বারটা খেয়াল করো, সরাসরি সূত্র জিজ্ঞেস করছে এইচ গভীরে জি এর মান কত? তো আমরা জানি সূত্র জি 1 - h/r * g। 7 নাম্বার খেয়াল করো, দুইটি বস্তুর যে দূরত্ব আছে তা অর্ধেকে নেমে আসলে মহাকর্ষ বল কিরূপ হবে? দেখো আমরা অলরেডি দেখছি বলের সাথে দূরত্বের সমান ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই না? এখন দূরত্বরে যদি আমরা অর্ধেক করে দিই, অর্থাৎ এফ সমানুপাতিক এফ প্রাইম আমি দিয়ে দিলাম 1/2d তার স্কয়ার। সরি 2d না তো d/2, কারণ এখানে অর্ধেক করতেছে, তাহলে d/2। তাহলে দেখো তো এটা এফ প্রাইম সমানুপাতিক কি হয়ে যাচ্ছে 4/d স্কয়ার। তাহলে এই 1/d স্কয়ার আবার আমরা কি বলতে পারি?
1/d² আবার আমরা f বলতে পারি। তাহলে দেখো তো বল পূর্বের কয় গুণ হয়ে গেল? 4 গুণ হয়ে গেল। 8 নাম্বারটা খেয়াল করো, নিউটনের মহাকর্ষ সূত্র কোনটা সেটা সরাসরি জিজ্ঞেস করছে। আমরা এটা সরাসরি বলতে পারি, এটা হলো খ নাম্বার। মহাকর্ষীয় ধ্রুবক জি এর ক্ষেত্রে তো দেখো এই জি কিন্তু সর্বজনীন ধ্রুবক। সর্বজনীন ধ্রুবক, সর্বজনীন ধ্রুবক মানে কি, যে যে কারোর উপর ডিপেন্ড করে না, কোনো কিছুর উপরে সে নির্ভর করবে না, সর্বজনীন, সব ক্ষেত্রে সেটা ফিক্সড। তাহলে এই যে বলতেছে ইয়া মাধ্যমের উপর নির্ভর করে, কি নির্ভর করবে? নির্ভর তো করে না। জি এর মান বস্তুর ভরের উপর নির্ভর করে না, এটা সঠিক। জি একটা স্কেলার রাশি, অবশ্যই একটা স্কেলার রাশি। 2 ও 3। মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান কোনটা? দেখো এখানে কিন্তু চেঞ্জ করে দিছে। আমরা জানি 6.67 × 10⁻11, ঠিক আছে। তো এখন এই যে এটাটা যদি 0.667 বলে দিই, তাহলে এখানে 10⁻, কত হয়ে যাবে? 10 হয়ে যাবে, কারণ দশমিক ঘর আমি একটা আগাই দিছি। তাহলে এটা হবে গ নাম্বার। 11 নাম্বারটা আমরা খেয়াল করি, মহাকর্ষীয় প্রাবল্য ও মহাকর্ষীয় বিভবের মতো সম্পর্ক। মহাকর্ষীয় প্রাবল্য ও মহাকর্ষীয় বিভবের ভিতরে সম্পর্ক E = -dv/dr। এটা একটু ভালো করে মনে রাখবা। অর্থাৎ ভি রে ডিফারেন্সিয়েশন করতে হবে আর এর সাপেক্ষে, তাইলে আমরা ই পেয়ে যাব, এবং আগে একটা কি থাকবে? মাইনাস থাকবে। মহাকর্ষীয় বিভবের ক্ষেত্রে এটি একটা স্কেলার রাশি, অবশ্যই স্কেলার রাশি। মহাকর্ষীয় প্রাবল্য ভেক্টর রাশি, প্রাবল্য যেটা এটা কিন্তু ভেক্টর, প্রাবল্য ভেক্টর, কিন্তু মহাকর্ষীয় বিভব স্কেলার রাশি। এর মাত্রা L² T−2, এর মাত্রা কি L² T−2? দেখো তো আমরা যদি বলি এর মাত্রা একটু চেক করে দেখি, আমরা জানি V = -gm/r, তাই না? তো এটারে আমরা কি বলতে পারি? দেখো তো আমরা জানি gm/r² কত? g, তাই না? তাহলে আমরা শুধু gm/r সমান আমি gr বলতে পারি না? gr বলা যায়। তাহলে দেখো তো g মানে কি? L/T−2, কারণ কি g একটা ত্বরণ, ত্বরণের আমরা জানি মাত্রা সমীকরণ L/T−2, এবং r এর মাত্রা l, তাহলে L² T−2, তার মানে এটাও আমাদের সঠিক। মহাকর্ষীয় ক্ষেত্রে যে কোনো বিন্দুতে এটি ঋণাত্মক, অবশ্যই ঋণাত্মক, কারণ এই যে আমি বলছি V = -gm/r, তাহলে এটা ঋণাত্মক। কিন্তু যদি অসীম হয়ে যায়, আর এর মান যদি অসীম হয়ে যায়, তাহলে V হয়ে যাবে 0, এবং এটাই তার ম্যাক্সিমাম মান, এটাই বিভবের ম্যাক্সিমাম মান। বিভবের ম্যাক্সিমাম মান হলো 0, এবং সেটা পাওয়া যায় কোথায়? আর যদি ইনফিনিটি হয়, অর্থাৎ অসীম। তারপরটা খেয়াল করি আমরা। আচ্ছা, এটা সবগুলো হবে। এবার খেয়াল করো 13 নাম্বার, গোলকের অভ্যন্তরে বিভব কি রূপ? আমরা জানি একটা গোলক কিন্তু একটা সমবিভব তল, একটা গোলক একটা সমবিভব তল, এর সব জায়গায় বিভব পৃষ্ঠের বিভবের সমান। গোলকের সব জায়গায় বিভব পৃষ্ঠের বিভবের সমান, তার মানে কি গোলকের ভিতরে সব জায়গায় বিভব স্থির, এবং গোলকের ভিতরে বিভব পার্থক্য 0। গোলকের ভিতরে বিভব পার্থক্য 0, কারণ কি বিভব স্থির, দুইটা সেম, তাহলে বিভব পার্থক্য বিয়োগ করলে 0 চলে আসবে। আচ্ছা, এরপরে দেখো 14 নাম্বার প্রশ্ন, পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় এবং পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণ GGH GBH, ঠিক আছে? তাহলে নিচের কোন সম্পর্কটা সঠিক? ঠিক আছে, তাহলে আমাদের একটু ভালো করে দেখতে হবে। তো এখানে এতটুকু তো আমরা জানি যে জিটা এখানে ম্যাক্সিমাম হবে, সবচেয়ে বড় হবে জি, কারণ কি আমরা জানি ভূপৃষ্ঠ থেকে উপরে গেলেও কমে, নিচের দিকে গেলেও জি এর মান কমে, তাহলে ম্যাক্সিমাম মানটা ভূপৃষ্ঠে, সেটা হলো জি। এখন আমাদের খালি এতটুকু আইডেন্টিফাই করতে হবে যে আমাদের জিএইচ বড় নাকি জিবিএইচ বড়, ঠিক আছে? তো এটাও আমরা খুব সহজে করতে পারি। কিভাবে একটু ভালো করে খেয়াল করো। দেখো আমরা জানি একটা হলো জিএইচ দিলাম বাই জিএইচ, জিবিএইচ,
জিএইচ মানে কি, এইচ উচ্চতায়, এইচ উচ্চতায় আমরা একটা সূত্র জানি না, 1/2h/r, 1 - 2h/r ইন্টু জি। আর বিএইচ মানে গভীরতায়, গভীরতার সূত্র আমরা একটু আগেও দেখছি এবং আমরা জানি 1 - h/r ইন্টু জি। তাহলে জি জি কাটাকাটি করতে পারি না, তাইলে এখানে আর আরো কাটাকাটি করা যায়। তাইলে একটু ভালো করে চিন্তা করো, উপরে থাকে r-2h আর নিচে থাকে r-h, ঠিক আছে। আচ্ছা আমি একটু দিই GH/GBH। এখন বলো তো এই দুইটার ভিতরে কে বড়, r-2h বড় নাকি r-h বড়? অবশ্যই r-h বড়, তাই না? তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারি না। আচ্ছা আমি একটু কালার চেঞ্জ করে বলি, দেখো ভালো করে চিন্তা করো, এই যে এই মানটা আমি একটু ওইখানে এইটারে আমি এই পাশে লিখতেছি, একটু ভালো করে খেয়াল করবা। এই যে GH/GBH, দেখো তো r-2h এটা কিন্তু ছোট, কারণ এখানে বড় সংখ্যা বিয়োগ হচ্ছে, এইচ এর দ্বিগুণ আমরা বিয়োগ করতেছি, আর নিচে r-h। তাহলে এই যে সংখ্যাটা এটা কিন্তু দশমিকে চলে আসবে, তাই না? আমি উল্টাই দিতে পারি, আমি উল্টায়ে উপরে লিখলাম GBH আর নিচে শুধু h লিখলাম, তাহলে এই মানটা কিন্তু 1 পয়েন্ট সামথিং চলে আসবে, কারণ উপরে r-h আর নিচে r-2h। বড় সংখ্যারে ছোট সংখ্যা দ্বারা ভাগ দিলে এটা 1 পয়েন্ট সামথিং আসে, ম্যাক্সিমাম মানে মিনিমামটা 1 পয়েন্ট সামথিং, এর চেয়ে অনেক কিছু হইতে পারে, ঠিক আছে, আরো বেশি হতে পারে, কিন্তু মিনিমাম একের চেয়ে বড় হবেই সেটা। তাহলে একের থেকে যদি বড় হয়ে যায় তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি বলতো, GBH-টা GH থেকে বড় না, GH থেকে বড় না। দেখো তো GBH/GH যদি 1 থেকে বড় হয় তাহলে অবশ্যই GBH-টা GH থেকে বড়। তাহলে আমরা আগে দেখছিলাম জি এদের দুইটা থেকেই বড়, তাহলে আমরা বলতে পারি জি সবচেয়ে বড়, তারপর GBH, তারপরে হলো GH। খ নাম্বার। এরপরটা খেয়াল করো 15 নম্বর, কোন গ্রহের ভর ও ব্যাসার্ধ যথাক্রমে পৃথিবীর ভর ও ব্যাসার্ধের দ্বিগুণ, ওই গ্রহের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের কেমন হবে? তাহলে আমি ওই গ্রহের অভিকর্ষ ত্বরণে জি প্রাইম দিলাম ইজ ইকুয়াল টু জি। দেখো তো ওই গ্রহের যে ভর এম প্রাইম, আচ্ছা আমি একটু সূত্রটা লিখি এক লাইন, এম প্রাইম বাই ধরলাম যে আর প্রাইম স্কোয়ার GM/r স্কোয়ার। এখন আমরা একটু মান বসাই, জি এম মানে কত বলো, বলতেছে পৃথিবীর ভর ও ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ ভরেরও দ্বিগুণ ব্যাসার্ধেরও দ্বিগুণ। তাহলে ভরটারে আমরা দ্বিগুণ করে দিই, পৃথিবীর ভর 2m, এই দ্বিগুণ করে দিলাম, এম এর দ্বিগুণ 2m, আর ব্যাসার্ধেরও দ্বিগুণ, তাহলে এটা 2r তার কি হয়ে যাবে স্কোয়ার। তাহলে এটা দেখো তো 1/2 GM/r স্কোয়ার থাকে না, আর এবং GM/r স্কোয়ার মানে আমরা কি জানি জি, তাহলে g/2। দেখো পৃথিবীর অভিকর্ষ ত্বরণের অর্ধেক। 16 নাম্বারটা খেয়াল করো, নিচের কোনটি সত্য নয়? পৃথিবীর বার্ষিক গতির জন্য জি এর মানে পরিবর্তন হয়। আমরা জানি বার্ষিক গতির জন্য পরিবর্তন হয় না, আহ্নিক গতির জন্য পরিবর্তন হয়, যেটা খ নম্বরে আছে, এটা সঠিক। অক্ষাংশ পরিবর্তন হলে জি এর মান পরিবর্তন হয়, অবশ্যই পরিবর্তন হয়, কারণ আমরা জানি জি ল্যামডা সমান g-ω² cos স্কয়ার ল্যামডা। এই ল্যামডা মানে হলো অক্ষাংশ, তাহলে দেখা যাচ্ছে অক্ষাংশ চেঞ্জ হইলে জি এর মানও চেঞ্জ হচ্ছে, তাহলে এটাও সঠিক। উচ্চতার কারণে, অবশ্যই উচ্চতা গভীরতা দুইটার কারণেই জি এর মান চেঞ্জ হয়, তাহলে চেঞ্জ হয় না একমাত্র এখানে যে অপশনগুলো আছে তার ভিতরে বার্ষিক গতির জন্য জি এর মান চেঞ্জ হয় না। 17 নম্বর খেয়াল করো, পৃথিবীর ব্যাসার্ধ, আচ্ছা সরাসরি সূত্র জিজ্ঞেস করছে, ঠিক আছে। 18 নম্বরটা খেয়াল করো, আর পৃথিবীর ব্যাসার্ধ হলে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় জি এর মান 0? ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় জি এর মান 0? তাইলে আমরা জি এর মানটা কি দিয়ে দিব? 0 দিয়ে দিব। তাইলে দেখো তো আমরা যদি সূত্রটা বসাই, জি প্রাইম ইজ ইকুয়াল টু বলতে পারি 1 - 2h/r ইন্টু জি, তাই না? তাহলে এখানে জি প্রাইমের মানটা 0 হয়ে যাবে, তাহলে 1 - 2h/r, এই জিটা ওই পাশে গেলেও 0 হয়ে যাবে, কারণ এই পাশে 0 আছে। তাহলে এইখান থেকে দেখো h সমান সমান চলে আসে r/2, অর্থাৎ h এর মান যদি r/2 হয়ে যায় তাহলে অভিকর্ষ ত্বরণ জি এর মান 0 হয়ে যাবে। আচ্ছা, পৃথিবী পৃষ্ঠ ও চাঁদের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের অনুপাত। তাহলে অভিকর্ষ ত্বরণের অনুপাত আমরা জানি, কিন্তু এটা মুখস্থ মান, কি জানি অভিকর্ষ ত্বরণ কিন্তু পৃথিবীর 6 ভাগের 1 ভাগের মতো, তাই না? 6 ভাগের
1/1 মতো। আমরা জানি যে এই যে অভিকর্ষ ত্বরণ, পৃথিবীর অভিকর্ষ ত্বরণে চাঁদের অভিকর্ষ ত্বরণ দ্বারা ভাগ করলে এটা 6 এর কাছাকাছি বা 6 হওয়ার কথা। তাহলে এখানে 6 এর কাছাকাছি কোনটা হচ্ছে দেখো, এইটাই হচ্ছে ভাই, এগুলো কিন্তু হচ্ছে না, এটা 8 হয়ে যাচ্ছে, এটা আরো বেশি, এটা আরো বেশি। পৃথিবীর মুক্তিবেগের মান কত? 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এককটা ভালো করে খেয়াল করবা, কিলোমিটার পার সেকেন্ড। এরপরে দেখো পৃথিবীর ঘনত্ব কত? পৃথিবীর ঘনত্ব এটা মুখস্থ করবা, কিন্তু এটা বের করারও একটা উপায় আছে, সেটা আমরা জানি ρ = m/v। তো আমরা এখান থেকে m মানে পৃথিবীর ভর আমরা জানি 6 পয়েন্ট কত নাকি, আচ্ছা যাই হোক আমার মুখস্থ নাই এই মুহূর্তে। তো যে পৃথিবীর যে ভর তারে আয়তন দ্বারা ভাগ করতে হবে, এবং আয়তনটা কি আমি আয়তনটা বলে দিই। আচ্ছা 6 × 10⁻20 নাকি 30 নাকি 24 ভুলে যাচ্ছে, হয় 30 নাকি 24, যাই হোক এটারে ভাগ করতে হবে 4/3 πr³ দ্বারা, πr³, কারণ পৃথিবী একটা গোলাক আকৃতির বস্তু, তাইলে ঘনত্ব পেয়ে যাব। 10⁻30 না 24, যাই হোক দেখো কোনটা। 22 নাম্বার খেয়াল করো, পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক হলে অভিকর্ষ ত্বরণের মান কত? পৃথিবীর ব্যাসার্ধ যদি কি হয়ে যায়, অর্ধেক হয়ে যায়, তাহলে দেখো আমরা জানি g = g' দিয়ে দিই, gm/r²। এখন অর্ধেক হয়ে গেছে, তার মানে কি r/2 তার স্কয়ার, আর কিছু কিন্তু চেঞ্জ হয় নাই, তাহলে এটা হয়ে যাবে 4gm/r²। তার মানে এটাকে আমি 4g বলতে পারি, তাহলে 4 × 9.8, তার মানে 39.2। এরপরে খেয়াল করো 23 নাম্বার, পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে, একটি দোলক ঘড়ি সঠিক সময় দেই। ভালো কথা, ঘড়িটিকে চন্দ্রপৃষ্ঠে নেওয়া হলে, চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে 1.6 নেওয়া হলে পৃথিবী পৃষ্ঠের 1 ঘন্টা সময় চন্দ্রপৃষ্ঠে কত হবে? পৃথিবী পৃষ্ঠে যেটা 1 ঘন্টা সেটা চন্দ্রপৃষ্ঠে কত হবে, এটা আমাদের বের করতে হবে। আচ্ছা তাইলে এখানে আমাদের জি এর সাথে পর্যায়কালের সূত্র আমরা জানি, একটা সূত্র কিন্তু t = 2π, এটা যদিও এই অধ্যায়ের সূত্র না, L/G, তাই না? তাহলে এখান থেকে দেখতে পারতেছি আমরা জি এর সাথে টি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা এরকম বলতে পারি যে T2/T1 = √g1/g2। তাহলে দেখো কত আসতেছে, g1 মানে কত, এই 2 মানে আমি বুঝাইছি হচ্ছে কি, আচ্ছা বলতেছে পৃথিবী পৃষ্ঠের 1 ঘন্টা সময় চন্দ্রপৃষ্ঠে কত হবে। তাহলে দেখো g1 এর মান হলো তাইলে 9.8, কারণ পৃথিবী হলো 1 আর চাঁদ আমি ধরছি 2, তাইলে g2 মানে 1.6। এর সাথে আবার t1 গুণ হবে, t1 মানে কত, 1 ঘন্টা, ঠিক আছে? তাইলে এটা চলে আসতেছে, এরা ভুল দিচ্ছে, এটা হবে গ নাম্বার, ঠিক আছে? এই t1 টারে আমি পরের লাইনে এই পাশে গুণ করে দিছি, এটা গ নাম্বার হবে, এখানে ভুল আছে। আচ্ছা এরপরে দেখো পৃথিবী পৃষ্ঠে 200 কিলোমিটার ঊর্ধ্বে অভিকর্ষ ত্বরণের মান কত? তাহলে 200 কিলোমিটার ঊর্ধ্বে আমরা অনেকভাবে বের করতে পারি, দুইটা সূত্র আছে, g = 1 - 2h/r * g' এটা দিয়েও করতে পারি, আবার g' r/r + h² এটা দিয়েও করতে পারি। তো করো যেটা দিয়ে করলে মেলে। এরপরে দেখো 25, মঙ্গল গ্রহের ব্যাস দেওয়া আছে, এর পৃষ্ঠে জি এর মান দেওয়া আছে, ওই গ্রহের পৃষ্ঠ থেকে একটি বস্তুর মুক্তিবেগ আমরা জানি v = √2gr। তাহলে √2g মানে 3.8 আর r মানে, তুমি একটু ভালো করে খেয়াল করো, ব্যাস 6000, তাহলে ব্যাসার্ধ 3000, তাহলে 3000 তার সাথে আবার × 10⁻3, কারণ এটা কিলোমিটারে আছে, আমাদের আবার কি মিটারে নিতে হবে। আচ্ছা মিটারে নেওয়া লাগবে না, কারণ আমাদের উত্তরটা কিলোমিটারে আসছে। আচ্ছা যাই হোক, তুমি এটা বের করে যা বের করবে এটারে আবার 1000 দ্বারা ভাগ দিয়ে দাও, যা আসছে অ্যান্সার ভাগ 1000, তাইলে আমাদের কিলোমিটার পার সেকেন্ডে চলে আসবে ডাইরেক্ট, কোনো ঝামেলা নাই। 4.77। এরপর 26 নাম্বারটা খেয়াল করো,
মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভর করে, কোনোভাবেই নির্ভর করে না, কারণ ভিই ইজ ইকুয়াল টু রুট ওভার 2gr, এখানে কোনো ভর নাই। আবার আরেকটা যে সূত্র আছে ভিই ইজ ইকুয়াল টু রুট ওভার 2gm/r, এখানে হলো এটা গ্রহের ভর, ঠিক আছে, এটা বস্তুর ভর না। পৃথিবী পৃষ্ঠে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এটাও সঠিক। অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে, এটাও সঠিক। তাহলে প্রথমটা ভুল, পরের দুইটা সঠিক, অর্থাৎ 2 ও 3। বলতেছে এটি ভূস্থির উপগ্রহের আবর্তনকাল। ভূস্থির মানে কি? ভূমির সাপেক্ষে স্থির, ভূমির সাপেক্ষে, তাহলে ভূমি পৃথিবীর সাপেক্ষে স্থির, তাহলে পৃথিবী যদি 24 ঘন্টায় একবার ঘুরে, তাহলে ওইটারও 24 ঘন্টায় একবার ঘুরতে হবে, তাহলে সেটা ভূমির সাপেক্ষে কি হবে? পৃথিবীর সাপেক্ষে স্থির হবে। 28 নম্বরটা খেয়াল করো, ভূস্থির উপগ্রহের কক্ষপথ সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়? ভূস্থির উপগ্রহের কক্ষপথ বিষুবরেখা সরাসরি উপরে থাকবে, এরকম কিছু তো আমরা জানি না। আচ্ছা, সরাসরি দাঁড়াও, ভূস্থির উপগ্রহের কক্ষপথ বিষুবরেখা সরাসরি উপরে থাকবে, হ্যাঁ অবশ্যই বিষুবরেখা সরাসরি উপরে থাকতে হবে। ভূস্থির উপগ্রহের কক্ষপথে সমস্ত উপগ্রহের ভর একই না, ভর তো এক হবে এর কোনো গ্যারান্টি নাই, ভর একই না, সবার পর্যায়কাল একই, ঠিক আছে, ভর একই হবে, এটা কোনো বাধ্যবাধকতা নাই। ভূস্থির উপগ্রহের কক্ষপথের আবর্তনকাল 24 ঘন্টা, এটাও ঠিক আছে। ভূস্থির উপগ্রহের কক্ষপথের সম্ভাব্য ব্যাসার্ধ একটি কি? আচ্ছা যাই হোক, প্রশ্নটা অসম্পূর্ণ আছে, তবে খ নম্বর হবে না এটা শিওর। 29 নম্বরটা দেখো, অভিকর্ষ ত্বরণ জি বনাম পৃথিবী পৃষ্ঠ থেকে গভীরতা। দেখো পৃথিবী পৃষ্ঠ থেকে গভীরতা, তার মানে এইচ যত বেশি বাড়বে জি এর মান কিন্তু তত কি হবে? কমবে, ভালো করে খেয়াল করতে হবে। এইচ যত বেশি বাড়বে জি এর মান তত বেশি কমবে, কারণ এটা মাইনাস জি, ঠিক আছে, মাইনাস এইচ হবে। তাহলে এইচ যত বেশি বাড়বে, কারণ দেখো ভূপৃষ্ঠে হলো জি এর মান 9.8, আর আমরা একদম ভূ কেন্দ্রে চলে গেলে তখন জি এর মান 0, তার মানে তুমি যত বেশি নিচের দিকে যাবা জি এর মান কমতে থাকবে, কমতে কমতে একসময় 0 হয়ে যাবে, ঠিক আছে, তাহলে এটা হবে ক নাম্বার। কিন্তু যদি বলতো পৃথিবীর কেন্দ্র থেকে, তাইলে কিন্তু হয়তো এইটা, এই যে যদি কেন্দ্র থেকে হতো, কেন্দ্র থেকে, পৃথিবীর কেন্দ্র থেকে যদি হতো, তাইলে এটা গ নাম্বার হতো, কারণ সমানুপাতিক, জি যত আর যত বাড়ে জিও তত বাড়ে, কিন্তু এখানে গভীরতা যেহেতু, সেহেতু ক নাম্বারটা হবে। 30 নাম্বারটা দেখো, মহাকর্ষীয় বিভবের ক্ষেত্রে এর সর্বোচ্চ মান অসীমে, অলরেডি বলছি, আর এর মান যদি ইনফিনিটি হয় তাহলে ভি এর মান 0, এবং এটাই হলো ভি এর সর্বোচ্চ মান, ভি ক্যাপিটাল ভি, এটা এর সর্বোচ্চ মান 0, এই যে সর্বোচ্চ মান 0, এটি কখনো ঋণাত্মক হতে পারে না, এটা সবসময় ঋণাত্মক। ক নাম্বার, কোন বস্তুর মুক্তিবেগ ওই বস্তুর ঘনত্বের উপর, যেহেতু ভরের উপর নির্ভর করে না, ঘনত্বের উপরেও নির্ভর করবে না। 32 নম্বর খেয়াল করো, গাছের একটি আপেল পৃথিবীকে এফ বলে আকর্ষণ করছে, পৃথিবী আপেলকে এফ বলে আকর্ষণ করছে, তাহলে অবশ্যই এফ আর এফ কি হবে? সমান হবে, না হলে তো আপেল নিচে পড়ে যাইতো নরমালি। বলতেছে মহাকর্ষীয় প্রাবল্যের একক কি? দেখো তো, আমরা জানি ই সমান সমান জি এম বাই আর স্কোয়ার, তাই না? এটা সমান আমরা কি বলতে পারি? দেখো তো, এটারে আমরা এফ বাই কি এম বলে ফেলতে পারি না? কারণ এফ সমান সমান আবার জি এম এম বাই আর স্কোয়ার, তাহলে এই যে জি এম বাই আর স্কোয়ার সমান এফ বাই এম, এই যে এই এমটার যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে নিউটন পার মিটার। আবার এর একক কিন্তু এটাও হতে পারে, যে এখানে কিন্তু মিটার সেকেন্ড ইনভার্স 2, এটাও কিন্তু এর একক, ঠিক আছে, কারণ জি এম বাই আর স্কোয়ার মানে আবার জি, এই জি এর একক আবার মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই দুইটাই একক, ক সঠিক, গ সঠিক। এরপরে দেখো, পার্কিং কক্ষপথ, যে পথে ভূস্থির উপগ্রহের কক্ষপথ, এটা পার্কিং কক্ষপথের সংজ্ঞার ভিতরেই থাকে। আচ্ছা, এরপরে দেখো,
35 36 এগুলো তপন স্যারের বইয়ে করাইছি আমি, তপন স্যারের বইয়েও ছিল এগুলা। বলতেছে ডি বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্যের মান, এই যে ডি বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্যের মান। তাহলে আমরা ডি বিন্দুতে যদি মহাকর্ষীয় প্রাবল্যের মান হিসাব করি, কি বলতেছে আমরা একটু দেখি। M1 1 কেজি, এটা আছে বি বিন্দুতে M1, এবং সি বিন্দুতে আছে M2 যার ভর হলো 2 কেজি, ভরে দুইটি বস্তু আছে। এবি ও এসি দুটো 1 মিটার, এবি 1 মিটার, এসি 1 মিটার। বিসি হলো 2 মিটার, বিসি হলো 2 মিটার, তাইলে এটা হলো 1 মিটার, এটা 1 মিটার, ভালো কথা। এবং বিডি সমান সিডি 1 মিটার, বলছি এটা অলরেডি। এখন ডি বিন্দুতে প্রাবল্য, তাইলে দেখো ডি বিন্দুতে যদি আমরা প্রাবল্য বের করি, ডি বিন্দুর জন্য ইডি বললাম, এখন প্রাবল্য দুইটা পাবো, কারণ এই যে বি আর ডি এর মাঝখানে একটা প্রাবল্য, এটা আমরা বললাম ধরো যে E1, আর সি আর ডি এর মাঝখানে এটা হলো E2, তাহলে এটা হবে E1 প্লাস E2। এখন E1 মানে কত, জি এম, এম মানে 1, এই যে M1 এর মান 1 কেজি, 1 বাই আর স্কোয়ার, আর এর মানও 1, ভিতরে কি মাইনাস। কেন মাইনাস, কারণ দেখো দুইটা প্রাবল্য কিন্তু দুই দিকে কাজ করবে, বিপরীত দিকে। তাহলে যেহেতু প্রাবল্য ভেক্টর রাশি, তাহলে এখানে লব্ধি প্রাবল্য বের করতে হবে। আচ্ছা, তারপরে আমরা একটু দেখি। পরে তুমি যদি দেখো যে 2g বাই কত, এটাও আর স্কোয়ার, তাহলে দেখো জি মাইনাস 2g, আসলে আমাদের বড়টা থেকে ছোটটা বিয়োগ করা উচিত ছিল, ঠিক আছে। তাহলে আমি এখানে ডিফারেন্স চিহ্ন দিয়ে দিলাম, কারণ না হলে মাইনাস চলে আসতেছে লব্ধি, লব্ধি তো আর মাইনাস হবে না। তাহলে এটা চলে আসবে আমাদের 2g মাইনাস জি, তার মানে শুধু জি। এরপরে দেখো কি বলতেছে, এ ও ডি বিন্দুতে বিভবের পার্থক্য। এ বিন্দুতে বিভব বের করব এবং ডি বিন্দুতে বিভব বের করব, তাদের আবার কি বের করতে হবে, পার্থক্য বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা যদি চিন্তা করি, এ বিন্দুতে আবার দুইটার বিভব পাবো, আবার ডি বিন্দু, সবকিছু সেম কিন্তু দেখাই যাচ্ছে, একটু ভালো করে খেয়াল করো। আমি যদি এ বিন্দুর জন্য বিভবটা বের করি ভি এ, তাহলে দেখো দুইটা বিভব পাবো, V1 প্লাস V2। এই যে ধরো যে আমি একটু কালারটা চেঞ্জ করি, ধরো যে এইখান থেকে এইটুকু আমাদের V1, এখান থেকে এতটুকু আমাদের কি V2, তাহলে V1 মানে কত, মাইনাস জি এম মানে 1, এই যে M1 মানে কিন্তু 1 বাই আর, শুধু আর মানে এটা 1, মাইনাস আবার V2 এর মান জি এম, এটার মান 2 ডিভাইডেড বাই আর, এটার মানও 1, তাইলে দেখো এটা চলে আসতেছে মাইনাস 3g, মাইনাস কি চলে আসতেছে 3g। আবার আমি যদি ডি এর জন্য বিভব বের করি, তাইলে ধরো যে V3 প্লাস V4, ডি বিন্দুর জন্য বিভব যদি বের করি, তাহলে ডি বিন্দুর জন্য ভি, এই যে এটা হলো V3, এই হলো আমাদের V4। দেখো তো V1 আর V3 সেম না, আবার V2 আর V4 সেম না, কারণ এদের ভরও সেম, ডিস্টেন্সও সেম, তাইলে এটাও চলে আসবে মাইনাস 3g। তাইলে V1 আর V2 সমান, তার মানে 1:1। মুক্তিবেগের রাশিমালায় কোনটি অনুপস্থিত, গ্রহের ভর, কারণ VE is equal to √2g r। ও সরি, কি বলে, গ্রহের ভর তো আছে, সরি ভুল দিছে, এরা হবে বস্তুর ঘনত্ব, বস্তুর ভর বা বস্তুর ঘনত্ব এই মুক্তিবেগের উপর কোনো ডিপেন্ড করে না, এটা ভুল আছে, ঠিক আছে। কারণ V is equal to √2gm/r, কারণ এখানে কিন্তু গ্রহের এই যে এম আছে মানে রো আছে, গ্রহের ভর ও ঘনত্ব দুইটাই ডিপেন্ড করতেছে, তার মানে এটা কিন্তু এটা ভুল দিছে, অনুপস্থিত বস্তুর ঘনত্ব বা বস্তুর ভর। বলতেছে কোনটির পৃষ্ঠে, নিচের কোনটির পৃষ্ঠে মহাকর্ষ প্রাবল্য সবচেয়ে বেশি। তাহলে আমরা প্রাবল্যের কথা যদি বলি, তাইলে E is equal to gm/r², বা কার সমান, এটা জি এর সমান। তাহলে আমরা বলতে পারি যার অভিকর্ষ ত্বরণ যত বেশি তার প্রাবল্য তত বেশি, এবং আমরা জানি অভিকর্ষ ত্বরণ সবচেয়ে বেশি কার, বৃহস্পতি গ্রহের। 39 নম্বরটা খেয়াল করো কি বলতেছে, যে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ যদি একই থাকে, পৃথিবীর ব্যাসার্ধ যদি 1% বৃদ্ধি পায়, তাহলে মুক্তিবেগের কিরূপ পরিবর্তন হবে, তাই না?
তাহলে আমরা পৃথিবী পৃষ্ঠে পূর্বে ধরলাম যে মুক্তিবেগ ছিল √2gr। তো এখানে ব্যাসার্ধটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ব্যাসার্ধটা চেঞ্জ হয়ে কি হচ্ছে সেটা যদি আমরা একটু বলার চেষ্টা করি। দেখো তো একটু আমরা একটু চিন্তা করি যে এই ভি এর সাথে আর এর সম্পর্ক সমানুপাতিক, তাহলে আমরা ভিই প্রাইম বাই ভি ইজ ইকুয়াল টু বলতে পারি আর প্রাইম বাই আর, তাই না? এখন আর প্রাইমের ভ্যালুটা আমাদের একটু বের করে নিয়ে আসতে হবে। দেখো তো আর প্রাইম মানে বলতেছে যে পৃথিবীর ব্যাসার্ধ 1% বৃদ্ধি পেলে, তো আগে আর ছিল আরো 1% বৃদ্ধি হচ্ছে, তার মানে আর বাই 100, তার মানে আমরা 101 আর বাই 100 বলতে পারি। তাহলে এটা আমরা একটু এখানে বসাই দিই, তাহলে 101 আর বাই 100 আর, তাহলে এটা চলে আসে √101 বাই 100, তাই না? আচ্ছা তাহলে এটা কত চলে আসতেছে, আমরা একটু রুট করি, তাহলে এটা চলে আসতেছে একটু দেখি, √101 ডিভাইডেড বাই 100। আচ্ছা 1.005, এটা চলে আসে 1.005। তাহলে আমরা যদি বৃদ্ধি বলি, এই যে তাহলে ভিই প্রাইম সমান আমরা বলতে পারি এত ভিই। তাহলে আমি যদি বৃদ্ধি বলি, শুধু বৃদ্ধির কথা যদি বলতে চাই, বৃদ্ধি, আচ্ছা আমি এখানে করি, একটু কালারটা চেঞ্জ করে করি তাহলে বুঝতে সুবিধা হবে না। যদি বলি ডেল ভি, অর্থাৎ ভি কতটুকু বৃদ্ধি পাচ্ছে, দেখো তো 1.005 ভিই আর আগে ছিল ভি, তাহলে ভিইটা কমন নিয়ে নিলে 1.005 মাইনাস 1 ভি, তার মানে 0.005 ভি। তাহলে এটা হলো নর্মাল বৃদ্ধি, তাহলে শতকরা বৃদ্ধি মানে এর সাথে 100 গুণ করে দাও, তাহলে 0.5%। এরপরে খেয়াল করো 40 নম্বর কি বলে, যে এম ভরের একটি বস্তু সুড়ঙ্গ দিয়ে চলছে। আচ্ছা এই যে সুড়ঙ্গ দিয়ে চলতেছে, এই বস্তুর গতি কিরকম গতি, এটা দোলন গতি বা পর্যাবৃত্ত গতি। দোলন গতির জায়গায় পর্যাবৃত্ত গতি থাকলে সেটাও হবে পর্যায়বৃত্ত গতি, দুইটাই হবে। আচ্ছা এ বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান, এই বিন্দুটা কোথায় আছে আমরা একটু দেখি। এ বিন্দু দেখাই যাচ্ছে, এ বিন্দু এই যে ও থেকে এ, ও এ সমান আবার বলছে এক্স, এই এক্স মানে আবার 0.7 আর, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এটা বের করতে চাই, মানে আমরা সূত্রটা কি জানি বলতো, গভীরতার সূত্র আমরা জানি জি প্রাইম সমান 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি, এটা না। এখন কথা হলো এইচ মানে এখানে গভীরতা বোঝাচ্ছে। আমরা যদি বলি এই যে ও এ মানে কেন্দ্র থেকে দূরত্ব, তাহলে গভীরতা মানে তো পৃষ্ঠ থেকে, তাহলে আমি যদি এখানে বলি গভীরতা এইচ সমান সমান কত হয়ে যাবে বলো, যে এটা হলো 0.7 আর, তাহলে গভীরতা অবশ্যই 0.3 আর হবে, কারণ আর মাইনাস 0.7 আর, এটা হলো আমাদের গভীরতা। তাহলে এখানে আমরা বসাই দিই, তাহলে 1 মাইনাস 0.3 ইন্টু 9.8, ঠিক আছে। আমি একটু ক্যালকুলেট করে দেখি, 0.7 ইন্টু 9.8, হ্যাঁ ঠিক আছে 6.86 আসে, তো 6.8 আছে এখানে আমাদের। 42 নাম্বারটা খেয়াল করো, পৃথিবীর কোন স্থানের অভিকর্ষ ত্বরণকে আদর্শ ধরা হয় 45 ডিগ্রি অক্ষাংশ। আচ্ছা কেপলারের সূত্র, তৃতীয় সূত্র আবর্তনকালের সূত্র, এটা অলরেডি দেখছি যে টি স্কয়ারের সাথে আর কিউবের সম্পর্ক সমানুপাতিক সম্পর্ক। 44 নাম্বার দেখো, সরাসরি কৃত্রিম উপগ্রহের বেগের সূত্র, এগুলো বলার আর অপেক্ষা রাখে না। মুক্তি বেগের সূত্র অনেকবার দেখছি। এরপরে দেখো এটা গত বছর মেডিকেলে আসছে। 46 নাম্বারটা দেখো, গত বছর মেডিকেলে আসা প্রশ্ন কি বলে, যে 1 কেজি ভরের দুটি বস্তু 1 মিটার দূরত্বে স্থাপন করলে এদের আকর্ষণ বলের মান কত হবে। দেখো তো আমরা জানি F = g m1 m2 / d স্কয়ার, একটু মান বসাই দিই। দেখো তো g m1 মানে কত, 1 কেজি ভরের দুটি বস্তু মানে দুটার ভরই 1 কেজি, তাহলে 1 × 1 d স্কয়ার মানে 1 এর স্কয়ার, এটা কোনো কাজের আছে বলো, 1 1 1 সব 1 হয়ে যাবে, তাহলে F সমান g।
তাহলে জি এর মান আবার কত 6.673 ইন্টু 10 ইনভার্স 11 নিউটন। আচ্ছা, মহাকর্ষীয় বিভবের ক্ষেত্রে দেখো, মহাকর্ষীয় বিভবের ক্ষেত্রে প্রথমটা সঠিক, এককও সঠিক। একক কিভাবে সঠিক দেখো, ভি ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি যে সরি দেখো, ভি ইজ ইকুয়াল টু আমরা আবার বলতে পারি যে ই বাই এম। ই বাই এম, ই মানে আবার কি না, দাঁড়াও আমি একটু ব্যাখ্যা করে বলি, এইভাবে না বলে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা দেখো, আমাদের জুল পার কেজি, জুল আনতে হবে তাই না? আচ্ছা, তাহলে আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম। ঠিক আছে, তাহলে ডাব্লিউর একক জুল এবং এম এর একক কেজি, জুল পার কেজি, এটাও এর একক। এটা একটা ভেক্টর রাশি, কখনোই না বিভব স্কেলার রাশি এবং প্রাবল্য ভেক্টর রাশি, এক দুই। মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা। তাহলে জি সমান থাকে এফ আর স্কোয়ার বাই এম এম, তাই তো? আচ্ছা, তাহলে আমরা একটু দেখি মাত্রাটা কি আসে। এফ মানে আবার কি, যে এফ মানে আবার আমরা বলতে পারি এম এ, তাই না, ইন্টু আর স্কোয়ার বাই এম এম। তাহলে একটু মাত্রাগুলো একটু চিন্তা করি। এম এর মাত্রা ক্যাপিটাল এম, এ এর মাত্রা এল টি ইনভার্স 2, আর আর এর মাত্রা এল, তাহলে এটা এল স্কোয়ার হয়ে যাবে, নিচে ডিভাইডেড বাই এম এম মানে এম স্কোয়ার হয়ে যাবে, তাই না? তাহলে দেখো কোনটা চলে আসতেছে, ক নাম্বার। 49 নম্বর, পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব আর হলে, পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব আর হলে এবং অভিকর্ষ ত্বরণ জি হলে কোন সম্পর্কটা সঠিক? ঠিক আছে, তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে যদি আর হয়, তাহলে দেখছো এটাও ভুল দেওয়া, এটা হলো জি সমানুপাতিক আর হবে। কারণ আমি জানি যে কেন্দ্র থেকে দূরত্ব যত বাড়ে, এই যে লেকচিত্রটাও এরকম হবে, এটা হলো আর আর এটা হলো জি, লেকচিত্র এরকম হবে, কারণ কেন্দ্র থেকে দূরত্ব বাড়লে অভিকর্ষ ত্বরণের মান সমানুপাতিক ভাবে বাড়ে, ব্যস্তানুপাতিক হয় না। এটা হবে জি সমানুপাতিক 1/r হবে যদি এটা ভূপৃষ্ঠ থেকে যায়, কেন্দ্রে ভূপৃষ্ঠ থেকে যায়। 50 নাম্বারটা খেয়াল করো, চিত্রে কোন অবস্থানে পৃথিবীর বেগ সবচেয়ে কম? পৃথিবীর বেগ দেখবা, আমরা জানি যে একটু একটু চিন্তা করো, যে আমরা বলতে পারি, আমরা কি বলে ওটা, কেপলারের যে দ্বিতীয় সূত্র জানি, এটা আমরা জানি যে সমান সময়ে তারা কি করবে, সমান ক্ষেত্রফল তৈরি করবে। তাহলে দেখো এখানে যদি এত বড় ক্ষেত্রফল তৈরি হয়, তাহলে একটু চিন্তা করো যে দূরে যখন থাকবে, দূরে থাকলে সেখানে বেগ সবচেয়ে কি হবে, কম হবে। ঠিক আছে, এবং বেগ সবচেয়ে বেশি হবে কখন, কাছে যখন থাকবে। ঠিক আছে, কাছে থাকলে বেগ বাড়বে, এটাও ভুল দেওয়া এখানে, কাছে থাকলে বেগ সবচেয়ে বাড়বে। ঠিক আছে, পৃথিবীর বেগ সবচেয়ে বেশি থাকবে কাছে থাকলে, দূরে থাকলে বেগ সবচেয়ে বেশি কম থাকবে। ঠিক আছে, তাহলে এই এ আর বি এখানে বেগ কম, আর এই সি আর ডি তে বেশি, সি আর ডি তে বেশি। অসম্পূর্ণ প্রশ্ন, এখানে ডিস্টেন্সটা মার্ক করে দেওয়া উচিত ছিল, তবে আমার মনে হয় এ থেকে এ হচ্ছে সবচেয়ে দূরে, তাহলে এ তে বেগ সবচেয়ে কম। এক আলোকবর্ষ সমান কত? লাইট ইয়ার, মুখস্থ করবা 1 লাইট ইয়ার। এবং এটা মনে রাখবা, এই লাইট ইয়ার কিন্তু দূরত্বের একক, দূরত্ব বা সরণের একক, এটা আসে বারবার, দূরত্ব বা সরণের একক। 52 নম্বর খেয়াল করো, মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে মহাকর্ষীয় বিভব সর্বোচ্চ 0 ঋণাত্মক, কারণ মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে তার মানে আর এর মান অসীম, তাইলে ভি 0। গ্রহগুলোর গতিপথ উপবৃত্তাকার, এই সূত্রটি কোন বিজ্ঞানীর? কেপলার। বলতেছে পৃথিবী পৃষ্ঠে মুক্তিবেগ 11.2 কিলোমিটার পার সেকেন্ড, কোন গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ এবং ভর পৃথিবীর ব্যাসার্ধের 8 গুণ হলে সেখানে মুক্তিবেগ কত? তো আমরা একটু টেস্ট করে দেখি। ভি প্রাইম ইজ ইকুয়াল টু জানি 2g m প্রাইম বাই r প্রাইম। ঠিক আছে, আমরা একটু মান বসাই।
রুট ওভার 2g, এম প্রাইম মানে পৃথিবীর ভরের কয় গুণ? 8 গুণ, তাহলে এটা 8m হয়ে যাবে, ডিভাইডেড বাই ব্যাসার্ধের দ্বিগুণ মানে 2r। তাহলে এটারও যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এটা আমরা 2 রে বাইরে নিয়ে নিতে পারি। দেখো এই 2 আর এই 4 8 কাটাকাটি, তাহলে 4 রে বাইরে নিলে 2 আর ভিতরে থাকে 2gm/r। এই রুট ওভার 2gm/r এর মান কিন্তু আমরা আবার জানি, এটা হলো 11.2 পৃথিবীর ক্ষেত্রে, তাহলে 22.4 কিলোমিটার পার সেকেন্ড। 55 নম্বর খেয়াল করো, যে কোনো বস্তুকে মুক্তিবেগ ভি এর কত বেগে নিক্ষেপ করলে কৃত্রিম উপগ্রহে পরিণত হবে? VE/√2। দেখো আমি বলি এখানে একটা শক আছে, এইগুলো রিলেটেড। এই V = VE/√2 এরকম 4-5টা শর্ত দিয়ে, মানে 5টা শর্ত বা 4টা শর্ত দিয়ে একটা শক আছে বইয়ে, তপন স্যারের বইও আছে, ইসাক স্যারের বইও আছে। ওই শকটা তোমাদের একটু ভালো করে মুখস্থ করতে হবে, ওইখান থেকে বারবার প্রশ্ন আসে, ঠিক আছে? 56 নম্বরটা খেয়াল করো, পৃথিবীর ব্যাসার্ধ হ্রাস পেলে জি এর মান বৃদ্ধি পাবে, কারণ জি ব্যস্তানুপাতিক আর স্কোয়ার। জি এর মান সর্বাধিক কোথায়? মেরুতে 9.83 এবং সবচেয়ে কম বিষুবীয় অঞ্চলে 9.78, মানে ভূপৃষ্ঠের ক্ষেত্রে। আর ভূকেন্দ্রে তো 0, পাহাড়ের চূড়ায়ও কমবে, পাহাড়ের চূড়ায় গেলে কমবে। তো দেখো 58, কোন বস্তুর মুক্তিবেগ নির্ভর করে গ্রহের ব্যাসার্ধের উপর নির্ভর করে, অভিকর্ষ ত্বরণের উপর, বস্তুর ভরের উপর নির্ভর করে না, বস্তুর ঘনত্বের উপরেও নির্ভর করে না। তারপরে দেখো 59, একটি বস্তুর ভর 12 মিলিগ্রাম পৃথিবীর কেন্দ্রের দিকে বস্তুটি কত বলে আকর্ষিত হবে? তাহলে F = mg, 12 ইন্টু মিলি, তার মানে 10⁻³ ইন্টু 9.8। ঠিক আছে, তাহলে এটা কত আসে একটু দেখো ক্যালকুলেট করে। আচ্ছা, এই প্রশ্নের উত্তর এখানে নাই, অ্যাকচুয়ালি এই প্রশ্নের উত্তর এখানে নাই, অপশনের ভিতরে টেস্ট করে দেখো, এখানে নাই, ব্ল্যাঙ্ক হবে উত্তর। 60 নম্বর দেখো, GT² প্রকৃতি কিরকম হবে? লেখচিত্র আমরা যদি দেখি, দেখো T = জানি 2π√L/g, তাহলে এখান থেকে আমরা বলতে পারি T² এর সাথে G এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, T² এর সাথে G এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, এবং সকল ব্যস্তানুপাতিক সম্পর্ক আয়তাকার অধিবৃত্ত। 61 নম্বর, পৃথিবী থেকে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কমে গেলে বছরের দৈর্ঘ্য, দেখো আমরা জানি T² সমানুপাতিক r³। এখানে r যদি কমে তাহলে T এর মানও কি কমে যাবে, পর্যায়কালও কমে যাবে। বছরের দৈর্ঘ্য মানে এখানে পর্যায়কাল বোঝাচ্ছে, এখানে আবার টেল বোঝাচ্ছে না। 62 নম্বর খেয়াল করো, একটি কক্ষপথে আবর্তনরত দুটি উপগ্রহের একটির ভর অন্যটির দ্বিগুণ ভারী, উপগ্রহের আবর্তনকাল দুইটারই সমান, কারণ একটা কক্ষপথে আছে, তার মানে এদের পর্যায়কাল সবার সমান। আর আমরা জানি যে এই পর্যায়কাল বা কক্ষপথ কোনো কিছুই ওই উপগ্রহের ভরের উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে গ্রহের ভরের উপর। আচ্ছা, এরপরে দেখো 63 নাম্বার কি বলে, যে পৃথিবীর চারিদিকে কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া আছে, আবর্তনকালও দেওয়া আছে এত সেকেন্ড, পৃথিবীর দ্রুতি বের করতে হবে। তাহলে আমরা V = বলতে পারি V = 2πr/t। এটা কোন সূত্র থেকে আসছে? V = ওমেগা, ওমেগা মানে 2π/t। তাহলে দেখো 2π ইন্টু r মানে এই যে আমাদের দেওয়া আছে 1.5 × 10⁻11 বাই আবর্তনকাল 3.14 × 10⁻7। এই 3.14 আর পাই কেটে দেওয়া যায়, বাকিটা ক্যালকুলেশন করো, তাহলে এটা চলে আসে 30 × 10⁻3। 64 নাম্বারটা খেয়াল করো, যদি কোনো বস্তুর উৎক্ষেপণ বেগ v এবং মুক্তি বেগ v হয়, দেখো এই শর্তগুলো একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। যদি v এর মান v থেকে বড় হয় তাহলে পরাবৃত্তাকার পথে ঘুরবে, অবশ্যই এটা ঠিক আছে। এটা বৃত্তাকার পথে পৃথিবী প্রদক্ষিণ করবে, এটাও ঠিক আছে। চাঁদের মতো হবে, এটা ঠিক নাই। 65 নাম্বার খেয়াল করো, পৃথিবী পৃষ্ঠের কত গভীরে গেলে
অভিকর্ষ ত্বরণ পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের 1/4 হবে। তো আমরা সূত্র জানি জি প্রাইম ইজ ইকুয়াল টু 1 - h/r ইন্টু জি। এখন জি প্রাইম মানে কত বলতেছে, পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের 1/4 মানে জি প্রাইম সমান আমরা বলতে পারি g/4 ইজ ইকুয়াল টু 1 - h/r ইন্টু জি। জি জি কেটে দাও, তাইলে h/r ইজ ইকুয়াল টু থাকে 1 - 1/4 মানে 3/4। তাহলে h সমান সমান থাকে 3/4 ইন্টু r। আর এর মান বসাই দাও, দেখো গ নম্বর চলে আসে। 66 নম্বরটা খেয়াল করো, 2 কেজি ভরের কোনো বস্তু থেকে 2 মিটার দূরত্বে কোনো বিন্দুর মহাকর্ষীয় বিভব বের করো। তাহলে আমরা জানি v ইজ ইকুয়াল টু মাইনাস জি এম বাই আর। তাহলে মাইনাস জি, এম এর মানও 2 আর এর মানও 2, তাহলে 2 2 কাটা মাইনাস জি মানে জি এর মানটা আমরা এখানে বসাই দিতে পারি। আচ্ছা, বলতেছে পৃথিবী পৃষ্ঠে বা ভূপৃষ্ঠে বস্তুর ভর 50 কেজি, চাঁদে ভর কত? 50 কেজি। ভর চেঞ্জ হবে না। আচ্ছা, এরপর একটা উদ্দীপক দেওয়া আছে, এইচ এর মান দেওয়া আছে। বলতে উপগ্রহটির আনুভূমিক বেগ, v ইজ ইকুয়াল টু আমরা জানি gm বাই r প্লাস এইচ, তাই না? আচ্ছা, তাহলে আমরা একটু বসাই দিই মানগুলো। এইচ এর মান এখানে মিটারেই আছে, আমরা মিটারেই বসাই দেব, তাহলে এটা প্রথমটা চলে আসবে। উপগ্রহটির পর্যায়কাল, যেহেতু আমরা v বের করছি, তাহলে t ইজ ইকুয়াল টু বলতে পারি 2 পাই ইন্টু r প্লাস এইচ বাই v। যেহেতু আমরা আগের অঙ্কে ভি বের করছি, সেহেতু এটাই ভি বসাই দিলে পর্যায়কাল বের হয়ে যাবে। এটা অলরেডি করলাম। এই যে 65 আর 70 একরকম। দেখো, ভূপৃষ্ঠ থেকে কত গভীরতায় অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 1/3 হবে। তাহলে জি প্রাইম সমান আমরা জানি 1 - h/r ইন্টু জি। এখন জি প্রাইম মানে আবার পৃথিবী পৃষ্ঠের 1/3 মানে g/3 1 - h/r ইন্টু জি। জি জি কেটে দাও, তাহলে h/r সমান থাকে 1 - 1/3 মানে 2/3। তাহলে h সমান সমান থাকে 2r/3। 71 নম্বর, আর ও 4r ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণরত দুটি কৃত্রিম উপগ্রহের পর্যায়কালের অনুপাত। তাহলে পর্যায়কালের অনুপাত কি হবে বলো? আমরা পর্যায়কালের সাথে একটা সম্পর্ক, কেপলারের সূত্র আমরা জানি। কি জানি? টি স্কয়ার সমান, এখানে একটু লিখি, টি স্কয়ার সমানুপাতিক আর কিউব। তাহলে এটা আমরা একটু সূত্রটা লিখে ফেলি। t1 স্কয়ার বাই t2 স্কয়ার ইজ ইকুয়াল টু r1 কিউব বাই r2 কিউব। তাহলে দেখো তো, t1 স্কয়ার বাই t2 স্কয়ার ইজ ইকুয়াল টু r1 কিউব মানে r এর কিউব বাই r2 কিউব মানে কত? 4 8 কিউব। তাহলে 4 রে যদি কিউব করি তাহলে 64 আর কিউব। তাহলে এটা কাটাকাটি করো, আর কিউব, তাহলে রুট করে দিই, তাহলে t1 is to t2 সমান 1/8 থাকে, তার মানে 1:8। 72 নাম্বারটা খেয়াল করো, কোন একটি কাল্পনিক গ্রহের ভর ও ব্যাসার্ধ বৃদ্ধি করলে মুক্তিবেগ কি হবে? মুক্তিবেগ বাড়তে পারে, কমতে পারে, অপরিবর্তিত থাকতে পারে। কাল্পনিক গ্রহ আমরা জানি না তার ভর ব্যাসার্ধ কিরকম, ঠিক আছে, আর কিভাবে বাড়ানো হচ্ছে সেটাও জানি না, ঠিক আছে। তাহলে বাড়তেও পারে, কমতেও পারে, অপরিবর্তিতও থাকতে পারে, ঠিক আছে। আমি একটু ব্যাখ্যা করে বলে দিই। বি সমান জানি gm বাই আর, তাই না, 2gm বাই আর। এখন দেখো তো, এখন একটু ভালো করে দেখো তো, এই যে এই এম আর আর, তাই না, যদি আর বেশি বাড়ানো হয়, এম বেশি বাড়ানো হয়, আর কম বাড়ানো হয়, তাহলে কি হয়ে যাবে? বি এর মান বেড়ে যাবে। আবার যদি এম কম বাড়ানো হয় এবং আর বেশি বাড়ানো হয়, তাহলে কি হয়ে যাবে? বি এর মান কমে যাবে। আবার যদি দুইটাই সমান 2 গুণ করা হয় বা 3 গুণ করা হয়, তাহলে অপরিবর্তিত থাকবে, তার মানে 3টাই হতে পারে। 73 নম্বরটা খেয়াল করো, পৃথিবীর ঘূর্ণন না থাকলে, পৃথিবীর ঘূর্ণন নাই, তার মানে এর কৌণিক বেগ কত? 0। তাহলে পৃথিবী পৃষ্ঠের কোন স্থানে বস্তুর ওজন, পৃথিবী পৃষ্ঠের কোন স্থানে, দেখো কোন স্থান তা উল্লেখ করে নাই, একটু ভালো করে বুঝতে হবে। পৃথিবীর কোন স্থান সেটা কিন্তু উল্লেখ করে নাই। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব?
দেখো আমরা যদি বলি জি ল্যামডা ইজ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা, এখন এই যে জি ল্যামডা সমান জি হয়ে যাবে যদি ওমেগা জিরো হয়ে যায়, তাই না? তাহলে আমাদের কিন্তু একটু ভালো করে বুঝতে হবে যে শুধুমাত্র অপরিবর্তিত থাকবে মেরুতে, মেরুতে কি হবে অপরিবর্তিত থাকবে, আর বাকি সকল জায়গায় জি এর মান কি হয়ে যাবে বেড়ে যাবে, বস্তুর ওজন বেড়ে যাবে। কারণ আগে জি থেকে ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা এই যে এতটুকু অংশ বিয়োগ যাচ্ছিল, কিন্তু এখন কিন্তু আর এই বিয়োগটা যাচ্ছে না। আর এই মেরু অঞ্চলে আগেও বিয়োগ যাচ্ছিল না, এখনো বিয়োগ যাচ্ছিল না, কারণ মেরু অঞ্চলে ল্যামডার মান 90 ডিগ্রি, ওটা এমনি জিরো হয়ে যায়। ঠিক আছে, তার মানে শুধুমাত্র মেরু অঞ্চলে অপরিবর্তিত থাকবে, বাকি সব জায়গায় পৃথিবীর ওজন বৃদ্ধি পাবে। এটা উল্লেখ করে দেওয়া উচিত ছিল যে কোন স্থানে। আচ্ছা, এরপরে দেখো জি বাই জি এর অনুপাত, আমরা জানি জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, তাহলে আমরা যদি জি বাই জি বলি তাহলে এটা হবে এম বাই আর স্কোয়ার। এই যে দেখো এটা ঠিক আছে, পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে গেলে বিষুব রেখায় জি এর মান, আমরা কিন্তু বলছি বিষুব রেখায় জি এর মান কি বৃদ্ধি পাবে, একমাত্র একই থাকবে কোথায় মেরুতে, আর সব জায়গায় বৃদ্ধি পাবে, সব জায়গায় বৃদ্ধি পাবে, ওজন ওজন বলো বা ত্বরণ বলো বৃদ্ধি পাবে। ৭৬ নাম্বার কি বলতেছে দেখো, যে অভিকর্ষ ত্বরণ জি এর বেলায় সঠিক নয় কোনটা? পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0, এটা সঠিক। বিষুবীয় অঞ্চলে 7-8, এটাও সঠিক। অক্ষাংশে জি বাড়ে, অক্ষাংশ বাড়লে জি এর মান বাড়ে, অবশ্যই বাড়ে, কারণ কি জি ইজ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। তাহলে দেখো ল্যামডা যত বাড়ে তাহলে এই পুরো অংশটা তত কমে, তার মানে জি এর মান বাড়ে, তাই না? আর মেরু অঞ্চলে জি এর মান কম, মেরু অঞ্চলে সবচেয়ে বেশি 9.83। ৭৭ নম্বরটা খেয়াল করো, ভূপৃষ্ঠ থেকে অল্প উচ্চতায় এবং ভূপৃষ্ঠ থেকে সমান্তরালে একটি নভোযান কত দ্রুতিতে চললে যাত্রীরা ওজনহীনতা অনুভব করবে? ঠিক আছে, তাহলে ওজনহীন অনুভব করার এটা কিন্তু শর্ত একটা আছে। ঠিক আছে, তো এটা 7.9 হবে, এটা একটু মুখস্থ করে নিবা, এটা ওই ছকের ভিতরে আছে যে ছকের কথা আমি বলছি। এরপরে চিন্তা করো যে 78 যে প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য, আচ্ছা এটা কি কেপলারের সূত্র, সব প্রশ্ন পড়া লাগতেছে। গ্যালাক্সিগুলো দূরে সরে যাওয়া, পৃথিবী সরে যাওয়ার বেগ পৃথিবী থেকে এর দূরত্বের সমানুপাতিক, সমানুপাতিক। আশি নাম্বার খেয়াল করো কি বলতেছে, পৃথিবীর ভর ও ব্যাসার্ধ অর্ধেক করা হলে 1 বছরে কতদিন হবে? আচ্ছা আচ্ছা, পৃথিবীর ভর ও ব্যাসার্ধ উভয় যদি কি করা হয়, পৃথিবীর ভর ও ব্যাসার্ধ উভয় যদি অর্ধেক করা হয় তাহলে বছরে দিন কত হবে? আচ্ছা, তাহলে দেখো আমরা বললাম T1, আচ্ছা T2 বের করি, T2 স্কোয়ার বাই T1 স্কোয়ার ইজ ইকুয়াল টু R2 কিউব বাই R1 কিউব। তাইলে এখন R2 মানে কত? অর্ধেক, তার মানে 1/8 হয়ে যায়, তাই না? 1/8 হয়ে যায়। তাইলে আমি যদি রুট করে দিই তাহলে T2 সমান চলে আসে T1 বাই 2√2 নাকি? আচ্ছা দাঁড়াও, R2 বাই R1, R2 মানে অর্ধেক করছি, হ্যাঁ ঠিকই তো। আচ্ছা, তার মানে 1/2√2 ইন্টু 365, তাহলে 129 দিন। কিন্তু এখান তো উত্তরে নাই, এটা উত্তরে নাই, এটা 129 দিন হবে। ঠিক আছে, আর এই যে ভর ও ব্যাসার্ধ, ভরের কথা এখানে নাই। ঠিক আছে, ভরের কোনো সূত্রের সাথে পর্যায়কালের সম্পর্ক নাই। 81 নাম্বার খেয়াল করো, এম ভরের একটি বস্তুর কৃত্রিম উপগ্রহ আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে গ্রহণ করছে, তার গতিবেগ কত বৃদ্ধি করলে সেটি পৃথিবীর আকর্ষণ কাটিয়ে মহাকাশে বিলীন হবে? দেখো
পৃথিবীতে যেহেতু বৃত্তাকার পথে গ্রহণ করতেছে, প্রদক্ষিণ করতেছে, তাহলে এখানে ভি এর মানটা আমরা জানি, ভি এর মানটা হলো 7.88 বা 7.8। আর মুক্তিবেগের জন্য বেগ প্রয়োজন হলো 11.2 কিলোমিটার পার সেকেন্ড, দুইটাই। তাহলে বিয়োগ করে দাও, তাহলে আমরা বিয়োগ করে দিই। তাহলে 11.2 মাইনাস 7.88 ডিভাইডেড বাই 7.88 গুণ 100%, ঠিক আছে? তাহলে দেখো এটা চলে আসতেছে 42%। এই যে দেখো 7.88 বেগে গেলে আমরা জানি সে পৃথিবীকে বৃত্তাকার পথে গ্রহণ করবে, আর আমাদের মুক্তিবেগ দরকার 11.2। আচ্ছা 82 নম্বর খেয়াল করো, পৃথিবীকে প্রদক্ষিণরত একটি কৃত্রিম উপগ্রহের গতিশক্তি ও স্থিতিশক্তির অনুপাত, গতিশক্তি ও স্থিতিশক্তির অনুপাত। তাহলে দেখো একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীরে প্রদক্ষিণ করতেছে, তাহলে তার গতিশক্তি যেটা চলে আসে কি করলাম বুঝলাম না তো কিছু। পৃথিবীকে প্রদক্ষিণরত একটি কৃত্রিম উপগ্রহের গতিশক্তি ও স্থিতিশক্তির অনুপাত। আচ্ছা, তো গতিশক্তি আমরা যদি বলি তাহলে গতিশক্তি চলে আসে gmm/2r, আর বিভব শক্তি চলে আসে gmm/ শুধু r, ঠিক আছে? তাহলে এখন আমরা যদি একটু চিন্তা করি তাহলে এটা চলে আসে 1:2। একটু মুখস্থ করে রাখো। মহাকর্ষীয় প্রাবল্যের দিক কোন দিকে? মহাকর্ষীয় প্রাবল্যের দিক মহাকর্ষ বলের দিকে, কারণ বল যেদিকে ক্রিয়া করে প্রাবল্য সেদিকে ক্রিয়া করে, কারণ E সমান সমান আমরা জানি F/m। দেখো সূত্র জিজ্ঞেস করছে, পারা যাবে। অভিকর্ষীয় ত্বরণ ধ্রুবক হলে কোন বস্তুর মুক্তিবেগের সাথে ওই গ্রহের ব্যাসার্ধের সম্পর্ক বর্গমূলের ব্যস্তানুপাতিক, v = 2gr, তাহলে v সমানুপাতিক √r। 86, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি বর্তমান দূরত্বের 2/3 হয় তাহলে এক বছরে দিনের সংখ্যা কত হবে? তাহলে t2² / t1² r2³ / r1³। তাহলে এখানে আমরা একবারে t2 সমান বের করতে পারি √r2, মানে ব্যাসার্ধ বর্তমান দূরত্বের 2/3, তাহলে 2r/3r। এর আবার কি আছে? কিউব, এর সাথে আবার 365 দিন t1 গুণ করছি, তাইলে দেখো এটা চলে আসবে কত আসে? 198.68 দিন। আর কাটা। সাতাশি নম্বর, অভিকর্ষ ত্বরণ জি এর পরিবর্তনের কারণ। জি এর পরিবর্তন কি কি কারণে হতে পারে? আকার আকৃতির কারণে হয়, আহ্নিক গতির কারণে হয়, বার্ষিক গতির কারণে হয় না। 88 নম্বর খেয়াল করো, জি এর মান পৃথিবী পৃষ্ঠে বেশি, কেন্দ্রে 0। পৃথিবী পৃষ্ঠে চাঁদের অনুপাত এটা হবে 81:16, ঠিক আছে? 16:81 না, কারণ পৃথিবী পৃষ্ঠে বেশি এবং চাঁদে কম। ভূস্থির উপগ্রহের ক্ষেত্রে এর কক্ষপথ পৃথিবীর নিরক্ষীয় তলে অবস্থিত, ঠিক আছে? নিরক্ষীয় তল মানে বিষুব তল, এটাও ঠিক আছে, বিষুব রেখা, ঠিক আছে, একই জিনিস। পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করে, এটাও ঠিক আছে। পৃথিবীর মুক্তিবেগের সমান বেগে আবর্তন করে। দেখো মুক্তিবেগের সমান বেগে আবর্তন করলে সে তো আর ভূস্থির উপগ্রহ থাকবে না, সে তো পৃথিবীর বাইরে চলে যাবে, যে অভিকর্ষ ক্ষেত্র মহাকর্ষ ক্ষেত্র তার বাইরে চলে যাবে। কোন গ্রহের ত্বরণ g/5, ব্যাসার্ধ r/4, তাহলে মুক্তিবেগ কত? তাহলে g প্রাইম = আমরা জানি 2g' r', v প্রাইম সমান ve সমান 2g' r'। তাহলে 2g' মানে হলো g/5, r' মানে হলো r/4। তাইলে এটারে আমরা বলতে পারি √2gr/√20।
2gr, এটার মান আবার আমরা জানি 11.2 বাই √20। দেখো তাহলে 2.50। দেখো বি মানে কত 2gr, আর এটা পৃথিবীর ক্ষেত্রে এর মান 11.2, আমরা এই মানটাই বসাইছি ওইখানে। 91 নম্বর খেয়াল করো কি বলে, পৃথিবী হতে এত ওজনের একটি বস্তু ওই গ্রহে নিয়ে গেলে, আচ্ছা এই যে গ্রহের কথা বলছে, এই গ্রহে নিয়ে গেলে ওজন কি রূপ হারাবে। আচ্ছা তাহলে পৃথিবীতে ওজন 588 নিউটন, তাইলে ওই গ্রহে ওজন কি হবে 588/5। কারণ কি, কারণ ওই গ্রহে জি এর মান 1/5g, 1/5g। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি কত আসে। 588/5, তাহলে এটা চলে আসে 117.6। তাহলে এটা আমরা ওজনের পার্থক্য এখন করব, 588 মাইনাস অ্যান্সার, তাহলে এটা চলে আসে 470.4। 92 নম্বর খেয়াল করো, পৃথিবীর ঘূর্ণন অর্থাৎ থেমে গেলে মেরুবিন্দুতে অপরিবর্তিত থাকবে, এটা অলরেডি বলছি। মেরুবিন্দুতে, ও এটা তো ভরের কথা বলছে, ভর তো সব জায়গায় এক, ভর সব জায়গায় এক। 93 নম্বর খেয়াল করো, 100 মিটার উঁচুতে অভিকর্ষ ত্বরণ কত। তাহলে জি প্রাইম ইজ ইকুয়াল টু r/r+h² জি, সূত্র বসাই দাও, মিলে যাবে। 94 নম্বরটা খেয়াল করো, পৃথিবীর আকার হঠাৎ ছোট হয়ে এর ব্যাসার্ধ পূর্বের অর্ধেক এবং অভিকর্ষ ত্বরণের মান পরিবর্তন হবে। অবশ্যই পরিবর্তিত মান পূর্বের মানের কত গুণ হবে। যদি ব্যাসার্ধ অর্ধেক হয়ে যায় তাহলে জি প্রাইম ইজ ইকুয়াল টু gm/r/2², তাই না, কারণ এখন ব্যাসার্ধ অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে 4gm/r², মানে 4g, পূর্বের কয় গুণ 4 গুণ। আচ্ছা, এটা মসৃণ তল বেয়ে পড়তেছে, আমরা জানি এটা যদি থিটা হয় তাহলে এটা হবে জি সাইন থিটা, এটা আগের অধ্যায়ে দেখছি। আর এইটা থিটা হইলে, যদি এটা হয় তাহলে তখন হবে জি কস থিটা। 96 নম্বরটা খেয়াল করো, 6 কেজি ভরের একটি বস্তুকে 10 মিটার উচ্চতায় উঠিয়ে একে ভূমি বরাবর 5 মিটার সরানো। এই যে ভূমি বরাবর 5 মিটার সরানো হয়েছে, এতে কিন্তু অভিকর্ষীয় বল দ্বারা কোনো কাজ হয় নাই। তাহলে অভিকর্ষীয় বলের দিকে সরণ W = mgh, তাই তো। আচ্ছা, এখন আমাদের কি চাইছে আমরা একটু দেখি। বলছে অভিকর্ষ বলের দিকে সরণ কত। আচ্ছা আচ্ছা, অভিকর্ষ বলের দিকে সরণ কত, তাহলে -10। এটা হিসাব করার দরকার নাই, কারণ এই যে 10 নিউটন বরাবর করা হয়েছে, কিন্তু অভিকর্ষ বলের দিকে চাইছে, কিন্তু আমরা বস্তুটারে উপর দিকে উঠাইছি, এই জন্য এটা কি হয়েছে মাইনাস হয়েছে, কারণ অভিকর্ষ বল তো নিচের দিকে কাজ করতেছে। আচ্ছা, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ W = mgh, ঠিক আছে। তাহলে এটা m হলো কত, আচ্ছা যাই ছিল, m হলো 6 আর 10 মিটার উচ্চতায় উঠাইছি, তাহলে 6 × -9.8 × 10, কারণ কি এটা উপরের দিকে উঠাইছি, এই যে জি এর মান মাইনাসে দিচ্ছি। তাহলে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ চাইছে, যদি শুধু কৃত কাজ চাইতো তাহলে কিন্তু মাইনাসটা দিতাম না, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ চাইছে মাইনাস দিচ্ছি, তাহলে এটা আসে। বাইরের এজেন্ট দ্বারা কৃত কাজ এটা অবশ্যই অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, এটা তো হয় না কারণ উপরটা বের করছে। ও আচ্ছা, এটা ইলেকট্রন ভোল্টে আছে, তাহলে এই যে 588 রে 1.6 × 10⁻19 দ্বারা ভাগ করে দেখো এটা আসে কিনা, আমি একটু ভাগ করে দেখি। ও হ্যাঁ, 588 ভাগ 1.6 × 10⁻19, আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা আসে। ও না, 10⁻21 আসে, এই যে এটা মেলে না, বাকিটুকু মেলে, কিন্তু এটা কাজ নাই, 1 ও 2 হবে, 3 নাম্বার হবে না। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই ছিল, আমরা নেক্সট দিন 7ম অধ্যায় দেখার চেষ্টা করব। আজকে একটু অসুস্থ ছিলাম, এই জন্য অত ভালোভাবে কনসেন্ট্রেট করতে পারি না, এই জন্য দুঃখিত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।